স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আজকাল পড়াশোনাতেও কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছে। চোখে বন্ধ করেই ওর চোখের সামনে ভেসে ওঠে ওর আর ফাহিমের সেই কাছাকাছি আসার অপ্রত্যাশিত দৃশ্যটা। রওশিন তাই বই বন্ধ করে চেয়ারে শরীর ভর ছেড়ে দিল। এই ব্যাপারটা ভুলানোর জন্য মোক্ষম উপায় হলো ঘুম। এমনিতেও রাত হয়েছে অনেক, তার উপর বৃষ্টি একেবারেই নেই, আকাশ পরিষ্কার একেবারে। দূরে তারাদের আনাগোনা দেখা গেল অনেক দিন পর। কামিনী ফুলের কড়া ঘ্রাণে ঘুম ভর করেছে রওশিনের চোখে, তাই দ্রুত সে বিছানায় কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। নির্বিচ্ছিন্ন রাত, ঘুমে অর্ধ নিমজ্জিত রওশিন। জানালা দিয়ে শাঁসা করে হাওয়া ওর ঘরে প্রবেশ করতে ঘর শীতল করে দিচ্ছে। রওশিন ঘুমের ঘোরে চোখ কুচকালো। ওর জানা মতে জানালা তো লাগিয়ে দিয়েছিল, যদিও লক করা হয়নি, কিন্তু সেটা খুলে গেল কী করে? আচমকাই নিজের শরীর গরম অনুভূত করছে রওশিন। এই গরম স্বাভাবিক উষ্ণতা নয়, কোনো মানবের স্পর্শে যেমন অনুভূত হয় ঠিক তেমনই। রওশিনের মনে ভয় ঢুকে গেল। চোখ খুলতেই আলো আধারের খেলায় দেখতে পেল একটি অবয়বকে। তার অবস্থান ঠিক রওশিনের ওপর, একেবারে ঝুঁকে আছে সে ওর দিকে। এটা দেখে রওশিন চিৎকার দিতে যাবে, তার পূর্বেই মানুষটা নিজের বলিষ্ঠ হাত দ্বারা চেপে ধরল রওশিনের মুখে। রওশিন এতে আরও ভয় পেয়ে গেল। গোঙানি করতেই মানুষটা শীতল কণ্ঠে বলে উঠল, রওশিন, ইসমি ফাহিম, চিৎকার করো না। আজ তোমার জন্য চোরের মতো এভাবে তোমার বাড়িতে বেসামাল হয়ে এসেছি। রওশিন পলকহীন চোখে নিজের ওপর অবস্থানরত ফাহিমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ পর বিস্ময়কর ভাবটা এখনও কাটেনি। ওর স্নায়ু রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। মানতে কষ্ট হচ্ছে যে এখানে ফাহিম আছে। রওশিন নড়াচড়া বন্ধ করল না। অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, এভাবে একই বিছানায় ফাহিমের সাথে ঘেঁষে থাকতে। ফাহিম আবারও বলে উঠল, এত নড়াচড়া করতে হবে না, আমি এখনই তোমার মুখ ছাড়তে পারি যদি তুমি চিৎকার না করো। চিৎকার করবে নাকি? রওশিন মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। তারপর ওর মুখ থেকে নিজের হাত সরালো ফাহিম। রওশিন উঠে বসল। দূরে চলে গেল ফাহিমও। রওশিনের শরীর কাঁপছে ভয়ে। ঘড়ির কাঁটায় 3:05 দেখে আটকে ওঠে। জানালা খোলা থাকাতে বুঝতে বাকি রইল না যে ফাহিম কিভাবে এত রাতে এ ঘরে এসেছে। রওশিনের রীতিমতো শরীর রিড়ি করছে রাগ বশত। দাঁতে দাঁত চেপে সে ফাহিমকে প্রশ্ন করল, এত রাতে একটা মেয়ের ঘরে এভাবে আসতে আপনার লজ্জা করে না? জলদি বাড়ি ফিরে যান। আব্বা যদি জানে এত রাতে আমার ঘরে ছেলে আছে, জানে মেরে ফেলবে আমায়, যতই মানুষটা আমার বড় ভাইয়ের বন্ধু হোক না কেন। তোমার সাথে কথা না বলে আমি যাচ্ছি না, কাট কাট গলায় বলল ফাহিম। ওর চোখে কঠোরতার ভাব, চোখ মুখ অস্থির দেখাচ্ছে। আজ সারাদিনই রওশিনের সাথে একদণ্ড কথা বলার জন্য নিষ্পিস করছিল ওর মন। রওশিন কাতর চোখে তাকালো ফাহিমের দিকে, বলে উঠল, আপনি আস্তে কথা বলুন ফাহিম ভাই, আব্বা শুনতে পারলে। ওকে ফাইন, তো তুমি আমার সাথে চলো। রওশিনের চোখ বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, কোথায় যাব? কিভাবে যাব? আমি কোথাও যাচ্ছি না, বুঝেছেন? আপনি ভালোই ভালো এখান থেকে কেটে পড়ুন, নয়তো আমি ভাইজানকে। কথাটি রীতি টানতে পারল না রওশিন। ফাহিম খাটের এক প্রান্ত থেকে ওর ওড়না টেনে নিয়ে মুখ কড়াকড়িভাবে বেঁধে দিল। রওশিন হতবম্ব হয়ে গিয়েছে। মুচড়ামুচড়ি করতেই ফাহিম কোলে তুলে নিল রওশিনকে। জানালা দিয়ে যেভাবে এসেছিল তেমনভাবেই বাহিরে বেরিয়ে রাস্তার সাইডে রাখা গাড়িতে চলে গেল রওশিনকে নিয়ে। একে তো গহীন রাত, তার ওপর সীমান্তবর্তী অঞ্চলে মাঝরাতে ভাগ্যবশত মিলিটারির লোকদের ছাড়া দেখা যায় না তেমন কাউকেই। তাই ফাহিমের এই ছোটোখাটো কিডন্যাপিং করতে তেমন দুঃসাধ্যের মতো কিছু হলো না। রওশিন অনবরত নড়াচড়া করছিল। ফাহিম গাড়ির দরজা লাগিয়ে দিতেই ওর মনে ভয় ঢুকে যায়। চোখ দিয়ে পানি পড়তে থাকে টপ টপ করে। ফাহিম আজ অনড়। রওশিনের সাথে কথা না বলে কিছুতেই শান্তি পাবে না ও। গাড়ির ইঞ্জিন ফটাফট স্টার্ট করে রওশিনদের বাসা থেকে অনেক দূরে চলে গেল দুজনে। রওশিনের মুখ এখনও বাঁধা, জামাকাপড় ওলট পালট হয়ে আছে। ও কখনো ভাবতেই পারেনি যে ফাহিম এমনভাবে কিডন্যাপ করতে পারবে ওকে। আর যাই হোক, এমন একটা জঘন্য কাজের জন্য ও ফাহিমকে ক্ষমা করবে না, কিছুতেই ক্ষমা করবে না। ফাহিম এবার রওশিনদের বাসার থেকে নিরাপদ দূরত্বে এসে গাড়ি থামিয়ে দিল হঠাৎ। তারপর স্টিয়ারিংয়ে মাথা এলিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। উন্মাদ লাগছে ফাহিমকে।
আজ ওর কীর্তিকলাপ জানান দিয়েছে অন্য কিছুরই। রওশিন তখনও প্রাণপণে ছটফট করে চলেছে ফাহিমের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। চোখ নাক সব লাল হয়ে গিয়েছে কান্নায়, তবে মুখ দিয়ে একটি আওয়াজও বের করতে পারল না। ফাহিম দুর্বল চোখে তাকালো রওশিনের দিকে, শীতল কণ্ঠে বলে উঠল, তুমি আমার জন্য আর কোনো চয়েস রাখোনি রওশিন, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু ইট। রওশিনের রাগ হচ্ছে ফাহিমের প্রতি প্রচণ্ড। এই লোক তো আগে এমন ছিল না, এখন হুট করে পাগলে ধরেছে নাকি? ফাহিম আচমকা স্ট্যারিং ছেড়ে এগিয়ে এলো রওশিনের দিকে। ভড়কে গেল রওশিন, দু কদম পিছিয়ে যাওয়ার পর থেমে গেল, কেননা ও একেবারেই জানালার সাথে ঘেঁষে গিয়েছে। আসলে কি করতে চাচ্ছে ফাহিম? ওর মনে আচমকা ভয় হানা দিল। তা দেখে ফাহিম দুর্বল হাসল, কানের কাছেই ফিসফিসিয়ে বলে উঠল, রিল্যাক্স, আগের মতো কিস করবো না, যদিও তা হয়েছিল অ্যাক্সিডেন্টলি। আর হ্যাঁ, জামা ঠিক করো, হাত খুলে দিচ্ছি, তোমার গোপন জিনিসগুলো আমার সামনে দৃশ্যমান হয়ে আছে। রওশিনের কান একেবারে গরম হয়ে গেল লজ্জায় আর অস্বস্তিতে। চোখ নিচে নামাতেই চক্ষু চড়ক গাছ। এতক্ষণ মোচড়ামুচড়ি করার কারণে পরনে জামার নাজেহাল অবস্থা। গলার এক সাইডে জন্মদাগটাও স্পষ্ট দেখা যাচ্ছে। হাত ছাড়া পাওয়া মাত্রই রওশিন তা ঠিক করে নিল, মুখে বাঁধা ওড়না খুলে জড়িয়ে নিল গায়ে। রওশিনের বুক এবার ঢিপঢিপ করছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমায় কেন নিয়ে এসেছেন ফাহিম ভাইয়া? বললাম তো, জরুরি কথা আছে তোমার সাথে। চিৎকার দিয়ে বলল রওশিন। বাইরে বহমান জোরালো বাতাস, বিদ্যুৎ চমকানোর আওয়াজ জানান দিচ্ছে ঝুমঝুমিয়ে পড়ার বৃষ্টির ছন্দের। ফাহিম এবার গহীন দৃষ্টিতে তাকালো রওশিনের দিকে, কাটকাট গলায় জিজ্ঞেস করলো, আমায় ইগনোর করছিলে কেন এতদিন? তুমি কি মনে করো তোমার কলেজে নাও যাওয়ার কারণ আমি ধরতে পারি না? রওশিন এবার কি বলবে ভেবে পেল না। ফাহিম আবারও বলল, আমাদের মধ্যে সেই ঘটনাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে এরকম বিহেভিয়ার কেন রওশিন? তোমার ইগনোরেন্স পাগল করে দিচ্ছিল আমায়। আপনি যদি বুঝতেন তবে কথাটি কখনোই জিজ্ঞেস করতেন না আমায়। আরে ভালোবাসি আমি আপনাকে, পাগলের মতো উন্মাদের মতো ভালোবাসি, এটা জেনেও যে আপনি আমার না আফরার। তাই তো সেদিনের আপনার স্পর্শে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল আমার। আমি চাইনি আপনাকে দেখে উপলব্ধি করতে যে আপনি আমার না। কথাগুলো রওশিন আর মুখের আগায় আনতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে সুদৃঢ় গলায় বলে উঠল, আমার ইগনোরেন্স কেন পাগল করবে আপনাকে? আমি আপনার কি হই? বোন, কাজিন, নাকি অন্য কিছু? ভালোবাসা তো একেবারেই না, কারণ আপনি আফরাকে। আমি যদি বলি আফরার জায়গায় এখন তুমি আছো, আমি শুধু ধরতে সময় নিয়েছি। স্তব্ধ হয়ে গেল রওশিন। ওর চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে গিয়েছে। এইমাত্র কি বলল ফাহিম? ফাহিম এবার রওশিনের পিঠে হাত দিয়ে কাছে টেনে আনলো ওকে। রওশিনের হাত পা তখন জমে গিয়েছে পাথর, চোখের দৃষ্টি নিষ্প্রভ। ফাহিম তখন বলে উঠল, আফরা পছন্দ ছিল আমার, ক্রমে আমি বুঝতে পেরেছি আফরা আর আমি এক হতে পারবো না। আর আমি এতদিন নির্বোধ ছিলাম যে তোমার চোখের ভাষাগুলো আমার নিজের মনের কথাগুলোই বুঝতে পারিনি। আমার চোখ এখন স্পষ্ট বলছে যে ইউ আর ইন লাভ উইথ মি রওশিন। আমি এমন কাউকে চাই যে ভালোবাসতে পারবে আমায়, আমার সব দিক দিয়ে আগলে রাখবে, আমার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবে। রওশিন, তুমি হবে আমার চলার পথের সঙ্গী। রওশিনের কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে, কিন্তু না। ফাহিমের বেসামাল চোখ প্রখর অনুভূতির চাহিনি জানান দিচ্ছে এটা স্বপ্ন না। রওশিন মাথা নাড়ালো, বলে উঠল, অপ্রত্যাশিত জিনিসটা খুবই আজব ফাহিম ভাইয়া। অনেকটা অপ্রত্যাশিতভাবেই আপনাকে আমি নিজের করে পেয়েছি। আফরার ঘুম বড্ড বেশি পাতলা, তাই এই রাতে হঠাৎ সরু শব্দ কানে আসতে চোখ খুলতে সময় নিল না। বাইরের থেকে ঠান্ডা বাতাস হুড় করে গা ছানি দিয়ে পালিয়ে যায় বলে আজ আফরা লাগিয়ে দিয়েছিল বারান্দার দরজা। পর্দা খোলা থাকলেও স্পষ্ট দেখা যাচ্ছে সামনে বরাবরে থাকা নাম না জানা গাছের ডালপালা নড়ছে বিরতিহীনভাবে। আফরা বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালাটা খুলতেই ওর গায়ে ছমছম করা হাওয়া স্পর্শ করে নাড়িয়ে দিল ওর উষ্ণ শরীর। রাত অনেক হলেও বাহিরে অন্ধকার তেমন একটি নেই। এর মধ্যে যে চা বাগানের সরু পথ দিয়ে কেউ হেঁটে আসছে এটা বুঝতে ওর অসুবিধা হলো না। ক্রমেই সেই ঘোলাটে অবয়বটি আরও দৃশ্যমান হয়ে উঠল ধীরে ধীরে সামনে আসার পর। সাথে সাথে উত্তেজনায় আফরার চোখ জোড়া চকমক করে উঠল।
আফরার শরীর কাঁপছে বিরতিহীনভাবে, পা জোড়া ক্রমশ হয়ে এসেছে অসাড়। ফারহানকে আজ এতদিন পর এখানে উপস্থিত দেখার পর অভিমানও আক্রোশ করছে মন। আফরা আর ভাবল না, নমনীয়ভাবে পা ফেলে ও নিজের রুম থেকে বেরিয়ে এলো। এত রাতে ওই মানুষটার কাছে যাওয়াটা আপাত দৃষ্টিতে ভালো না দেখালেও ওর মন বলছে অন্য কথা। তাই এমনভাবে পা টিপে টিপে সে বাইরে বেরোলো যাতে ঘরে অবস্থানরত মিসেস নাবিলা বা মিস্টার ইফাজ বিন্দুমাত্র টের না পায়। বাইরে বেরোতেই পুনরায় জমকালো হাওয়ার আদলে কেঁপে উঠল ওর শরীর। তবে আফরা তাতে ভ্রুক্ষেপ করল না, বরং ধীর পায়ে সে ফারহানের ঘরের কাছে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিল, ফারহান। ফারহান তখন ঘরের তালা খুলছিল। হঠাৎ পেছন থেকে একটি মিষ্টি কণ্ঠ কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়াতেই পিছে ফিরল। এত রাতে আফরাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। ফারহানের মুখভঙ্গি শান্ত, যেন আফরার এত রাতে এখানে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তবুও ভদ্রতার খাতিরে সে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কেন এসেছেন আফরা? আফরা কথা বলতে পারল না। এতদিন মনে হাজারো কথা জমে থাকলেও এখনও সর্বাঙ্গে সংকোচ ভর করেছে। ফারহানকে আজকেও লাগছে মারাত্মক। গায়ে সাদা টি শার্ট, নীল জিন্স, তার উপর সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য পড়েছে কালো রঙের বুট জুতা। এত রাতেও মুখে মাস্ক পরা, যেন নিজের বাড়িতে ছদ্মবেশী রূপ ধারণ করে এসেছে। আফরাকে চুপ থাকতে দেখে দৃষ্টি আরও গম্ভীর হলো ফারহানের। বলে উঠল, এত রাতে এখানে আসাটা আপনার উচিত হয়নি, আপনি ফিরে যান। যাব না, কারণ আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনার সাথে আমার পরবর্তীতে কথা হবে কি না। আকাশে আচমকায় হাতছানি ছিল কালো মেঘগুলো। গুরুম গুরুম আওয়াজ বৃষ্টির আগাম বার্তার সংকেত দিচ্ছে। অপ্রতিভ হলো ফারহান। এতদিনে এতটুকু বুঝতে পেরেছে যে আফরা কথা থেকে একটু নড়বড়ে নয়। তাই ফারহান দরজা খুলে ইশারায় প্রবেশ করতে বলল আফরাকে। আফরা তাই নীরবে প্রবেশ করলো ভেতরে। ফারহান বারান্দার এক পাশের দরজা খুলে দিল, যার দরুন শাঁসা করে হাওয়ার দল ছুটে এলো ঘরে। ঘরের পর্দাগুলো ফিনফিনে মেঘের ন্যায় উড়ে চলেছে। আফরা বারান্দার এক পাশে রাখা কাউচে বসে পড়ল। অপ্রতিভ চোখে দেখল ফারহানকে। ফারহান তখন পায়ের বুট জুতো খুলতে মগ্ন। সেখানে আংশিক কাদা দেখা যাচ্ছে। প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল আর মাস্ক রাখলো ছোট্ট টেবিলের ওপর। রুমের এক কোনায় অবস্থানরত ছোট্ট কিচেন রুমটির দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করল, কি খাবেন আফরা, চা নাকি কফি? আপনার হাতে যে কোনো একটা হলেই চলবে। আফরা অন্য সময় হলে কফি চাইতো, কেননা আফরা চায়ের টেস্ট খুব বেশি একটা পছন্দ করে না। তাই ফারহান তেমন একটা কফি না খেলেও কফি এনে রেখেছিল শুধুমাত্র আফরার জন্য। এখন ওর এমন প্রতি উত্তরে অবাক হলো ফারহান, তবু কিছু বলল না। ইনস্ট্যান্ট কফি মেক করে কফির কাপ এগিয়ে দিল আফরার দিকে। আফরা তা হাতে নিয়ে নিল। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে গভীর রাতের। তবে আফরার মনে কোনো সংকোচ নেই। নীরবতা কাটানোর জন্য সরাসরি ফারহানকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এতদিন আপনি? আমার সচরাচর এ ধরনের প্রশ্ন কেউ করার সাহস পায় না, আর আমিও কাউকে এ ধরনের উত্তর দিতে অভ্যস্ত নই আফরা। শীতল গলায় বলে উঠল ফারহান, চেহারায় নির্বিকারত্বের ছাপ। আফরার চেহারায় অভিমান আরও স্পষ্ট হলো এতে। বলে উঠল, আর কেউ সাহস না পেলেও সে সাহস আমার আছে, সেটা আপনি ভালোভাবেই জানেন। আর অন্য কারোর সাথে ভুলেও আমার তুলনা করার চেষ্টা করবেন না প্লিজ। আপনি জানেন আপনার কোনো খোঁজ খবর না পাওয়াতে আমার কী অবস্থা হয়েছিল। ফারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি কিভাবে জানবো? তাছাড়া আমি আগেও বলেছি যে পৃথিবীতে এখন এমন কেউই নেই যারা আমার জন্য চিন্তা করবে, কারণ সেই মানুষগুলো অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাহলে আপনার আমার জন্য এত চিন্তা কেন? আফরার গলা আটকে আসছে ক্রমশ, চোখ টইটুম্বুর করছে জলে। তবু অনেক কষ্টে জিজ্ঞেস করলো, আপনি কি এখনো বুঝতে পারেন না এই চিন্তার কারণ? ফারহান দমে গেল এই কথা শুনে, কেননা ও এতটাই অবুঝ না যে এতদিনে আফরার চোখের ভাষা, ওর ব্যবহার বিন্দুমাত্র বুঝতে পারেনি। ফারহান হাসলো, বলে উঠল, আপনার চোখের ভাষা, কথার ধরন দেখে শুধু আমি না, মোটামুটি সবাই বুঝতে পারে যে আপনি দুর্বল আমার প্রতি। তাই তো আমি দূরে সরে যাচ্ছি আপনার কাছ থেকে। আপনার লাইফস্টাইল সম্পর্কে ধারণা আছে আমার আফরা, কেননা আপনি আমায় সবটাই বলেছিলেন যে ঠিক কী কারণে আপনার বাবা মা আপনাকে বাংলাদেশে পাঠিয়েছে। তারপরও একই ভুল করতে চাচ্ছেন কেন আফরা? তাই আমি স্পষ্টভাবেই বলছি, আমার থেকে দূরে থাকলেই সুখী থাকবেন আপনি, কারণ
আপনার জীবন আর আমার জীবনের গতিতে আকাশ জমিনের ব্যবধান। ফারহান থামলো। আফরার প্রতিক্রিয়া দেখার জন্য তাকালো ওর দিকে, তবে দেখে মনে হলো না যে আফরার মধ্যে ওর কথার বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া ঘটেছে। ঝিরে ঝিরে বৃষ্টি এবার রূপ নিয়েছে তুমুল বৃষ্টিতে। আকাশে শব্দ হচ্ছে মেঘের গর্জনের। আফরার হাতে ধোঁয়ামিত কফির কাপ। শ্রীমঙ্গলের এই সময় চাই হইতে মুখ্যম ছিল। কফিটা কেমন যেন বেমানান লাগছে এখানে। আফরা দীর্ঘশ্বাস ছাড়ল, কথা অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, আমার সাথে বৃষ্টিতে ভিজবেন ফারহান, শেষবারের মতো। আফরার এই কথাতে ছিল অগাধ মায়া। ফারহান কেন যেন না করতে পারল না। মাথা নাড়িয়ে তাই আফরার হাত ধরে সে বাড়ির বাহিরে পা বাড়ালো। বৃষ্টির দরুন সিক্ত হয়ে উঠেছে সারা চা বাগান। অদূরে অবস্থানরত বাংলোটা ভুতুরে বাড়ি থেকে কম কিছু মনে হচ্ছে না। আফরা সেদিকে মন দিল না, চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো বৃষ্টির প্রতিটি বিন্দু। ফারহান এক পলক ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কমরেড সাহেব, আমার চোখের দিকে তাকানোর মতো ক্ষমতা আছে আপনার? আফরার নিদারুণ কণ্ঠ। ফারহান তাকালো ওর দিকে। আফরা আবারও বলল, এই মেয়েটাকে দেখে আপনার একটুও মায়া হয় না? এই যে সারাদিন রাত আপনার চিন্তায় বিভোর থাকে, কি হয় তাকে একটু আগলে নিলে? ফারহান এবার কি বলবে ভেবে পেল না। এইসব অভিজ্ঞতা তার নেই বললেই চলে। আফরা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ফারহান। এখন কি করব আমি? ভুল তো আগেও করেছিলাম বহুবার, কিন্তু এই ভুলটা কোনো ক্রমেই ছাড় পাচ্ছি না। আমায় এই ভুলটা সহ একবার কি আগলে নেওয়া যায় না ফারহান? আফরার এবার চরম একটা কাজ করে বসলো। 1 সেকেন্ড সময় ব্যয় না করে টুপ করে ফারহানের থুতনিতে ঠোঁট স্পর্শ করে দিল। ফারহানের তখন কি হয়েছিল ওর ধ্যান ছিল না। আচমকা ফারহান নিজের বলিষ্ঠ হাত দ্বারা আগলে নিয়েছিল আফরাকে। দুজনের সময় যেন থেমে গিয়েছে, শুধু অনুভব করতে পারছে একে অপরের উষ্ণ নিঃশ্বাস আর ছিঁড়ি বৃষ্টির আওয়াজ। বেশ কিছুক্ষণ পর ধ্যান ফিরল ফারহানের, তাই আফরাকে ঝট করে নিজের কাছ থেকে সরিয়ে দিল। আফরা অবাক, ফ্যাল করে তাকিয়ে আছে সে ফারহানের দিকে। ফারহান মৃদু কণ্ঠে বলে উঠল, সরি আফরা, ইটস ইম্পসিবল। আফরা নিশ্চুপ। এটাকে ভুলে যান আফরা। আমি কখনোই আপনাকে আমার দুর্বলতা বানাতে পারবো না। যেখানে আমার নিজের জীবনেরই ঠিক ঠিকানা নাই, আপনার জীবনের কি নিশ্চয়তা দেব আমি? মানে? ফারহান দীর্ঘশ্বাস ছাড়ল, বলে উঠল, আমি এতদিন নিখোঁজ ছিলাম কেন জানেন? কারণ আমাকে মারার চেষ্টা করছিল। আপনার হয়তো মনে আছে যে ইলেকশনজনিত কারণে বেশ কয়েকদিন আগে পুলিশ অ্যারেস্ট করেছিল আমায়। এগুলো সব করা হচ্ছে একজনের কথা মতো, যে চাচ্ছে না যে আমি বেঁচে থাকি। কারণ মানুষটা ব্ল্যাক মানির সাথে ইনভলভড ছিল, যার প্রমাণ আমার হাতে আসাতে 2-3 দিন আগে রাতে রাস্তায় শ্যুট করা হয় আমায়। আফরা আঁতকে উঠল। ফারহান নিজের পরনে শার্টের বোতাম খুলে একপাশের ক্ষতটা দেখিয়ে দিল ওকে। ক্ষতটা বেশি পুরনো নয়, দাগটাও স্পষ্ট দৃশ্যমান। আফরা দুর্বল কণ্ঠে বলে উঠল, আপনি এসব ছেড়ে দেন না কেন? জানেন আপনার জীবনের ঝুঁকি আছে, তবুও। এটাই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য আফরা। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি, আর আপনি ভালোবাসেন নিজের লাইফ নিয়ে এনজয় করতে। আপনারটা আমি খারাপ বলছি না, তবে আমি চাইলেও এখন এখান থেকে সরে আসতে পারবো না। রাজনীতি একটা মায়াজালের মতো আফরা। একবার এই গণ্ডিতে ঢুকে গেলে সেখান থেকে ছাড়া পাওয়া দুষ্কর। আর আমি এই জন্যই চাই না আপনার সাথে নিজেকে জড়াতে। কথাটা তিক্ত শোনালেও আপনাকে শুনতে হবে আফরা। আমার থেকে দূরে থাকাটাই আপনার জন্য মঙ্গল। আমার সাথে আপনি না ভালো থাকতে পারবেন, না আমি আপনার জীবনের জন্য কোনো নিশ্চয়তা দিতে পারবো। আমি একা থাকাতে অভ্যস্ত আছি আফরা। আপনি আমাকে ভুলে যান আজকের রাতের এই স্মৃতিগুলো। আফরার চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ল। ও কখনো ভাবতেও পারেনি ভালোবাসার জন্য এইভাবে কাঁদতে হবে ওকে। আফরা বিদ্রুপ হাসি হেসে বলে উঠল, ফাইন, আপনার জন্য একটা গুড নিউজ আছে, শুনবেন? আমার ড্যাড আমায় বিগত কয়েকদিন ধরেই জোর করছিল ফিরে যাওয়ার জন্যে, কিন্তু আমি আপনার সাথে আমার ফিলিংস শেয়ার করতে চেয়েছিলাম, এই বলেই আর কথা আগায়নি। এটা তো আসলে একটা গুড নিউজ আপনার জন্য হিসেব করলে, কেননা আপনাকে তো বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়েছিল। তাহলে ফিরে যান আপনার দেশে, খুশি মনে যান। আপনার জবও হবে, এনজয়মেন্টও হবে, আবার আগের মতো লাইফও হবে। আফরার এবার প্রচণ্ড কান্না পাচ্ছে।
ইচ্ছে করছে ফারহানকে ইচ্ছে মতো মারতে। এ লোকটা কেন এত পাষাণ? কী এমন ক্ষতি হতো ওর অনুভূতিটা বুঝতে পারলে? হয়তো ফারহান নিজের জায়গাতে ঠিকই ছিল, যা বুঝতে পারেনি আফরা। আফরা এবার কথাটা বাড়ালো না, চুপচাপ ফারহানকে ছেড়ে চলে গেল বাংলোর দিকে। থাকবে না ও আর এই বাংলাদেশে, ভুলে যাবে এই ফারহান নামক মানুষটিকে। ক্যালেন্ডারের পাতা উল্টে দ্রুত পার হয়ে যাচ্ছে দিনগুলো, সেই সাথে ঘনিয়ে আসছে আফরার ফিরে যাওয়ার সময়। হ্যাঁ, ফিরে যাচ্ছে আফরা একরাশ অভিমান আর জমকালো কিছু স্মৃতি নিয়ে। ফারহানের সাথে আফরার কথা হয় না প্রায় 2-3 দিন হতে চলল আজ। সে রাতের কথাবার্তার পর সকালে ফজরের পূর্বেই সে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। ফারহানের নিরুদ্দেশ হওয়াটা স্বাভাবিক ছিল এক সময়, কেননা তখন কোনো পিছু টান ছিল না। তবে এখন একটা পিছু টান আছে। পিছু টানটির নাম আফরা। ফারহান ভালো মতোই এ ব্যাপারে অবগত, তবুও এখনও কেন যে এমন খামখেয়ালিপনা করছে এটা ভাবতেই আফরার একই সাথে রাগ আর কান্না আসে প্রচণ্ড। তাই পরদিন সকালে মিস্টার আসিফকে ফোন দেয় আফরা। শীতল কণ্ঠে বলে দ্রুত টিকিটের ব্যবস্থা করতে। মিস্টার আসিফ প্রথমে মেয়ের এমন ব্যাপারে হকচকিয়ে গিয়েছিলেন কিছুটা, পরন্তু কিছু বললেন না। আফরা বাবার সাথে কথালাপ শেষ করে মিসেস নাবিলা, মিস্টার ইফাজ, ফাহিম, ইলা সবাইকে বলল ওর ফিরে যাওয়ার কথা। ইলা রীতিমতো প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল এতে, কেননা এই লম্বা সময়ে আফরার সাথে ওর খুব ভালো একটি সম্পর্ক হয়েছে। মিস্টার ইফাজ প্রথমে নিজেকে দোষারোপ করেছিলেন আফরার ফিরে যাওয়ার ব্যাপারে, কেননা আফরার মাকে ভালো মতোই চেনেন উনি। যদি ফাহিম আর আফরার বিয়ে সঙ্গত কারণে আফরা ফিরে যায়, তবে নিজেকে কখনোই মাফ করতে পারবেন না উনি। তবে আফরা বুঝিয়ে বললেন ব্যাপারটা ওনাকে, যে এমন কিছুই না, আফরার সত্যিই সময়গুলো খুব ভালো কেটেছে। তবে যেই মোহ আর অনুভূতি ছিল সেটা থেকে পালিয়ে যাওয়ার একমাত্র পথ হলো এই চায়ের রাজ্যকে ছাড়িয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া। আচ্ছন্ন বিকেল, দূর দূর পাখির কলকালির আওয়াজে মুখরিত শ্রীমঙ্গল। আফরাজ প্রথমেই বাংলো বাড়ির ছাদটিতে উঠল। পুরনো ব্রিটিশ ধাঁচের বাড়ি বিধায় ছাদে ওঠার ব্যাপারে সাবধান সংকেত দিয়েছিলেন মিস্টার ইফাজ, তাই এই ছাদে তেমন আর ওঠা হয়নি। তবে আজ কেন যেন সতর্ক সংকেত এড়িয়ে আফরার ছাদে ওঠার প্রচণ্ড ইচ্ছে হলো। তাই ফাহিমকে নিয়েই সে এসে পড়ল ছাদে। সাথে আরও একজন আছে, রওশিন। আফরার ফিরে যাওয়ার কথাটি শুনে অনেকটা হন্তদন্ত হয়েই চলে এসেছিল এখানে। আফরার কেন যেন প্রচণ্ড ভালো লাগে রওশিনকে। একেবারেই সাদামাটা নিশ্চুপ ধরনের, কথার মধ্যেই একটা মায়াবী ভাব আছে। একজন আদর্শ বাঙালি মেয়ের যেমনটা হওয়া উচিত, রওশিন ঠিক তেমন। আফরা খানিকটা হাসলো, বলে উঠল, আমেরিকায় হাজারো খুঁজেও রওশিনের মতো মেয়ে খুঁজে পাওয়াটা দুর্লভ। তাই হয়তো কোনো এক মানব বলেছিল, আ বেঙ্গলি গার্ল ইজ আ ট্রু ওনার অফ দ্য হিডেন বিউটি। রওশিন হাসলো খানিকটা, তবে আফরা নিষ্প্রভ চাউনি দেখে জিজ্ঞেস করলো, তুমি ফিরে যাচ্ছ যে হঠাৎ? একদিন তো যেতেই হতো, তাই না? তবুও তোমার ফিরে যাওয়ার সিদ্ধান্তটা আমার কেন যেন তাৎক্ষণিক মনে হচ্ছে। তোমার মন মেজাজও তেমন একটা ভালো না। আপু, সত্যি করে বলো তো, শ্রীমঙ্গল তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে তো, সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার মানুষদের। এখানকার লাভবার্সগুলো খুব কিউট হয়, যেমন তোমরা। হকচকে গেল রওশিন, সেই সাথে ফাহিমও, কেননা ওরা দুজন ধারণা করতে পারেনি যে আফরা ওদের ব্যাপারে কিছু জানে। অবাক হচ্ছেন ফাহিম যে আমি জানলাম কি করে? ফাহিম কথা বলল না। লাভ অ্যান্ড ইমোশনস এই দুটো কখনোই হাইড করা যায় না ডক্টর ফাহিম, সেটা তো আপনার ভালো মতোই জানার কথা। আমি এক গর্ধব যে ইমোশনসগুলো বুঝতে অনেক লেট করে ফেলি। পরিবেশটা অস্বস্তিকর হয়ে উঠেছে ক্রমান্বয়ে, পরন্তু আফরা হয়তো বিব্রতিকর করছে। আফরা বরাবরই স্পষ্টভাষী মানুষ, তাই কোনো কথা বলতে তেমন একটা ভাবে না। ফাহিম শুকনো কাশি দিল, বলে উঠল, ফারহানকে বিদায় জানিয়ে ফিরবেন না? আফরা ঠোঁট কোলে ফুটে উঠল তার ছেলের হাসি, বলল, উনি কি আমায় সেই সুযোগটা দিয়েছেন ফাহিম? সুযোগ করে নিতে হয় আপু। ফারহান ভাই প্রচণ্ড ইন্ট্রোভার্ট টাইপ মানুষ, তাই হয়তো এরকম করছে তোমার সাথে। তুমি একবার ওনাকে সময় দিয়েছি অনেক। উনি ইন্ট্রোভার্ট হলে আমি প্রচণ্ড ইগোস্টিক, আর ফারহান চান না যে আমি ওনার জীবনের অংশ হয়ে দাঁড়াই। তাই তো চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি আমি অনেক দূরে। আমার কাছে লাভ ছিল টাইম পাসের মতো। আমেরিকায় থাকাকালে কয়েকজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, আমার মনেই নেই। সবই ছিল কিছু না টাইপ,
আর সেই আফরা আমেরিকার ঠিক উল্টো পথে সাউথ এশিয়ান এক বাঙালি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ভাবা যায়? তবে এইখানে কখনো ফিরে আসবো কিনা জানি না, বাট ইজ মাই ফার্স্ট ইমোশন রওশন। আমি ওনাকে কখনো ভুলতে পারবো না। আফরার চোখ মুখ সিক্ত হয়ে আছে অশ্রুতে। আজ হয়তো এটা শেষ বিকেল এখানে আফরার। আগামীকাল বিকেলের প্রথম প্রহরেই আফরা বেরিয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশে নেমেছে কিছুটা জমকালো আধার, দূর দূর তারার সমারোহে অপূর্ব লাগছে সব কিছু। ফারহান রাইফেল রোড ধরে নিজের গাড়ি ড্রাইভ করতে মগ্ন। রাত হওয়ার দরুন গাড়ির জানালা নামিয়ে দিয়েছে। এতে হু হু করে ভেতরে প্রবেশ করছে উন্মুক্ত শীতল বাতাস। রাস্তার বাঁ পাশেই শালবন, সেখানে থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসলেও ফারহান কর্ণপাত করল না। কিছুক্ষণ আগেই নিয়াজি সাহেবের সাথে আর কিছু সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বোর্ড মিটিং সম্পন্ন করে এলো ফারহান। কেন্দ্রীয় বিষয় হলো আগামীতে এখানকার স্টুডেন্ট লিডার হিসেবে কে নিয়োজিত হবে সে ব্যাপার নিয়ে। এক পক্ষ ফারহানকেই বরাবরের মতো লিডার হিসেবে দেখতে চেয়েছিল, তবে বাদ সাধল এখানকার নতুন চেয়ারম্যানের লোকদল। তারা ফারহানকে ক্ষমতায় আনতে চান না, কারণ যতদিন ফারহান স্টুডেন্টদের লিডার হয়ে থাকবে ততদিন সরকারি স্টুডেন্ট ফান্ডিং থেকে টাকা আত্মসাৎ করা অসম্ভব ওনাদের কাছে। তবে ফারহান এবার এ ব্যাপারে কোনো হই হল্লোড় করলো না। মোটামুটি অবাক হয়ে গিয়েছিল এতে পার্টির লোকজন, কেননা ফারহান কখনো এসব বিষয় নিয়ে কাউকে ছাড় দেয়নি। আর আজ এত বড় পদ থেকে ওকে নিজেই সরে আসতে দেখে নিয়াজি সাহেবের সাথে কম কথা কাটাকাটি হয়নি ফারহানের। এখন এসব কোনো মতে সামলিয়ে ফারহান নূরজাহান এস্টেটের ওই দিকটাতে এগিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। ওর মন বিষণ্ণ। আফরার সে রাতের অশ্রুসিক্ত চোখজোড়া বারবার ভাবিয়ে তুলছে ওকে। আজকাল পার্টি অফিসেও তেমন একটা মন বসে না, কোনো বিচার সালিশেও তেমন একটা উপস্থিত থাকে না। এক কথায় রাজনৈতিক বেড়াজাল থেকে দিনকে দিন সরে আসছে ফারহান। নিজের মধ্যেকার এমন বিরাট পরিবর্তন দেখে নিজেই অবাক সে। তাই তো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না ওর। ফারহান গাড়িটা উঁচু এক ভ্যালির সামনে থামালো। এটা সেই জায়গাটি যেখানে আফরার সাথে প্রথম জগিং করতে এসেছিল ফারহান। আকাশে লক্ষ্য তারার সমাগমে নিশিরাত্রিতে দেখলে মনে হবে যে যেন খালি চোখেই ছায়াপথ দেখতে পাচ্ছে। এক পাশে সুগভীর খাদ ডুবে আছে গহীন অন্ধকারে। ফারহান গাড়ির ডিকির ওপর শুয়ে পড়ল। দেখতে লাগলো সুবিশাল আকাশ। আফরার প্রতিটা দৃশ্য না চাইতেও চোখের সামনে ভেসে উঠছে। ফারহান নিজেকে ধাতস্থ করে অন্যত্র মন দেওয়ার চেষ্টা করেও পারল না। বরাবর মনে হচ্ছে বিশাল কোনো ভুল হতে চলেছে। কিন্তু কি করতো সে? এই যে কিছুক্ষণ আগে মৃত্যুর ধমকি খেয়ে আসলো, এখন এসব বেড়াজালে যদি আফরা পড়ে, এমনিতেও ওর জন্য আফরাকে কম খারাপ পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়নি। সেবার কলেজে আক্রমণ, তারপর পুলিশ স্টেশন, আবার নিজেও আহত হওয়া, এসব ক্রমান্বয়ে ফারহানকে আরও ভাবিয়ে তুলছে আফরার জন্য। তাছাড়া ফারহান বড় হয়েছে নিঃস্বভাবে। ছোটোবেলাতেই মা বাবা হারিয়ে ফেলেছে। ফাহিমের মাও ওকে পছন্দ করে সম্পত্তিগত ব্যাপারের জন্য। তাই তো ভালোবাসা নামক বিষয়টার প্রতি ঘোরতর অনীহা ওর। আফরাকে যদি ও নিজের সর্বস্ব দিয়ে কাছে নিয়ে আসতে না পারে তবে কি হবে ওর? আর আফরা বলেছে সব হলো আবেগ। এটাকে প্রশ্রয় দেওয়া ভুল ছাড়া আর কিছুই না। ফারহান ধাতস্থ করলো নিজেকে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই আচমকা কল এলো ফাহিমের। ফারহান অবাক, তপ্ত শ্বাস ফেলে কল রিসিভ করে মিহি কণ্ঠে বলল, হ্যালো। ফটাফট বাড়িতে আসো ফারহান, জরুরি কথা আছে। অপর পাশ থেকে ফাহিম গম্ভীর কণ্ঠে বলল। ফারহানের চোখে মুখে অবাকতার ছাপ। ফাহিমের মতো প্রাণোচ্ছল মানুষটাকে এতটা গম্ভীরভাবে আজই প্রথম ও কথা বলতে শুনল। ফারহান চুলে আঙুল চালিয়ে বলে উঠল, আজ বাসায় ফিরবো না ফাহিম, অনেক দূরে আছি। তাহলে তুমি কোথায় সেটা বলো, আমি আসবো দেখা করতে। এনি প্রবলেম ফাহিম? সেটা না হয় দেখা করেই বলি। চুপ রইল ফারহান। ফাহিম বলল, আর হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুত থেকো মাই কাজিন ব্রাদার ফারহান জুবাইর। যদিও মেন্টালি তুমি অনেক স্ট্রং, তবুও সতর্কবার্তা দিয়ে দিলাম। লোকেশন সেন্ড করো, আসছি আমি। বলেই কল কেটে দিল ফাহিম। ফারহানের মাথা রীতিমতো প্রশ্নে জর্জরিত হয়ে আছে। ফাহিমের এমন আচরণের কোনো কারণীও খুঁজে পেল না ফারহান, তাই সে ভাবনা ভুলানোর চেষ্টা করল। পুনরায় ঠোঁট চেপে বুঁদ হয়ে রইল গহীন রাতের সৌন্দর্যে। ফাহিম আসলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এখন তবে একা একা সৌন্দর্য উপভোগ করতে ক্ষতি কী? রাতের আকাশ আজ কিছুটা নিস্তব্ধ, তবে শাঁসা বাতাসের আলোড়নে সব কিছুতে নতুনত্ব আনছে প্রকৃতি।
ফারহান গাড়ির ডেকে নিজের গা এলিয়ে স্থির চোখে তাকিয়ে আছে নিস্তব্ধ আকাশটার দিকে। মন বারবার ছুটে যাচ্ছে ফাহিমের অপেক্ষায়। কি এমন হলো যে ফাহিম এইরকম অদ্ভুত কথা বলতো তখন? ফাহিমের ব্যবহার ফারহানকে রীতিমতো না চাইতেও যেন ভাবিয়ে তুলছিল বড্ড। অবশেষে অপেক্ষার প্রহরের অবসান ঘটল। গাড়ির ইঞ্জিনের শব্দ কানের কাছে ভেসে আসতেই ফারহান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। ছিমছাম অন্ধকার রাস্তা, রাইফেল রোডের। সেখানে গাড়ির হলদে রঙের হেডলাইটের আলোটা অন্ধকার পুরোপুরি কাটিয়ে না তুললেও কিছুক্ষণ পূর্বের ন্যায় ঘুটঘুটে অন্ধকার বলা যাবে না। ফারহান সোজা হয়ে বসলো এবার। গাড়িটা যে ফাহিমের এটা দেখা মাত্রই বুঝে ফেলেছে। ফাহিম ততক্ষণে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল, সাথে হেডলাইটও। হয়ে গেল পুনরায় আগের মতো অন্ধকার। তবে আকাশে আজ কালো বর্ষণ না থাকাতে তারার সমাহারে দেখতে লাগছে অপূর্ব। ফাহিম এবার ঠিক বরাবর এসে দাঁড়ালো ফারহানের। ফারহান মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করলো, তোমার তো এই সময় চেম্বারের থাকার কথা ফাহিম। আফটার অল সিলেট বিভাগের ওয়েল নোন ডক্টর ফাহিম তুমি। সন্ধ্যার পর যার চেম্বারে রোগীর লাইন ধরে যায়, আর সেই মানুষ এত ব্যস্ততা রেখে সব কিছু রেখে আমার সাথে কথা বলার জন্য এসেছে। ফারহান কথাগুলো বলল অনেকটা বেপরোয়া সুরে। ফাহিম আলতো হাসলো, বলে উঠল, তাহলে ভেবে নাও যে খুব জরুরি কথার জন্য এসেছি আমি এখানে। যেটা বলতে এসেছো বলে ফেলো। আফরা যে আগামীকাল চলে যাচ্ছে তা তুমি জানো? ফারহান প্রচণ্ড অবাক হলো এতে। কেননা সে রাতের পর আফরার সাথে ওর কোনো কথাই হয়নি, যার জন্য ওর তাৎক্ষণিক ফিরে যাওয়ার ব্যাপারটি নিয়ে জানে না ফারহান। জিভ দিয়ে হালকা ঠোঁট ভেজালো সে, বলে উঠল, না জানি না। হঠাৎ করে কেন এভাবে চলে যাচ্ছে সেটা তো জানো? সেটা আমি কেন জানবো? কাট কাট গলায় উত্তর দিল ফারহান। ওর চোখ স্পষ্ট বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যে একটি কথা। ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল ফারহানের এমন প্রতি উত্তরে। ফারহানের এসব বেপরোয়া মনোভাব যে দুজনের জীবনই ধ্বংস করে দেবে সেটার আগাম দৃশ্য অনুভব করতে পারছে ফাহিম। জিজ্ঞেস করলো, তাহলে তো এটা ভালোভাবে জানার কথা যে আফরা ভালোবাসে তোমায়। ফারহান অবাকের আরও এক ধাপে চলে গেল এতে। কেননা ও ভাবতেও পারেনি যে ফাহিম এ ব্যাপারটা আন্দাজ করতে পারবে। ফাহিম এবার বলল, অবাক লাগছে ফারহান যে আমি কিভাবে জানলাম। আমি এটাও জানি যে তুমিও দুর্বল আফরার প্রতি। অহেতুক কথাবার্তা বাদ দাও ফাহিম। ফারহান এড়িয়ে যেতে চাইল কথাটি, তবে পারল না। কেননা ফাহিম বেশ কড়াকড়িভাবেই ওকে জব্দ করেছে। থমথমে গলায় ফাহিম এবার বলে উঠল, কোনটাকে হয়তো কথাবার্তা মনে হয় তোমার ফারহান? তুমি কি ভাবো আমি ছোট বাচ্চা? আর তাছাড়া তোমাদের চোখের ভাষা, অঙ্গিভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ এসব দেখে একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে যে তোমাদের ব্যাপারটা কত দূর এগিয়েছে। শুধু তাই না, তুমি আমার ফিলিংসগুলো স্পয়েল করতে দুবার ভাবনি। ফাহিমের প্রচণ্ড রাগ হচ্ছে ফারহানের প্রতি। এতদিনের জমানো ক্ষোভ সব আজ যেন বেরিয়ে যেতে চাইছে। রাগের বশে ফাহিম এবার নিজের দু হাত দিয়ে চেপে ধরল ফারহানের শার্টের কলার। থমথমে গলায় বলে উঠল, তোমায় নিজের ভাই মনে করেছিলাম আমি। মায়ের শত বাধা এড়িয়ে সম্পর্ক রেখেছি তোমার সাথে, কারণ আমি জানি আমার মা ভুল। তুমি নিঃসঙ্গ মানুষ ছিলে ফারহান, যা আমার ভেতরটাকেও পুরাতো অনেক। তাই তো তোমায় সময় দিতাম, তোমার সাথে খেলতাম, কথা বলতাম, যাতে তোমার মাথায় একবারও না আসে যে তুমি এতিম। তোমার চাচুর পরিবারে কেউ ভালোবাসে না তোমায়। শুধু তাই না, তুমি যখন রাজনীতিতে ভয়াবহভাবে জড়িয়ে পড়েছিলে তখনও সাপোর্ট করেছিলাম তোমায় আমি। কম তো আঘাত পাওনি, কম তো হুমকির সম্মুখ হওনি, কম তো রক্তাক্ত হওনি। বলতে পারবে যে তোমায় কখনো আহত অবস্থায় আমি তোমার পাশে ছিলাম না? যতই রাত হোক না কেন, শুধুমাত্র তোমার জন্য রিস্ক নিয়ে আমি হসপিটালে গিয়েছি। ধামাচাপা দিয়েছি তোমার আহত হওয়ার বিষয়টা, যাতে পুলিশি মামলায় জড়িয়ে না পড়ো। এরপর আমায় কী প্রতিদান দিলে তুমি? তুমি খুব ভালো মতোই জানতে যে আফরাকে আমি পছন্দ করতাম। সেটা পছন্দ থেকে হয়তো বেশি ছিল। তখন তুমি ছিলে নীরব দর্শক। কেন? বললে কি ক্ষতি হতো তোমার? যে তুমিও দুর্বল আফরার প্রতি, আর আফরাও তোমায় পাগলের মতো ভালোবাসে। দিন নেই, রাত নেই, একে অপরের সাথে কম তো সময় কাটাও নাই। একবারও কি মনে পড়লো না এই ভাইয়ের বলা সেই কথাগুলো? একবার বলে তো দেখতে। ট্রাস্ট মি, আমি নিজ থেকে সরে আসতাম। মাকে আমার আর আফরার বিয়ের সম্পর্কের কথা বলতেও দিতাম না আসিফ আঙ্কেলকে। কিন্তু আমার ফিলিংসগুলো তুমি দাম দাওনি ফারহান, যার জন্য এত বড় কথাটি আমায় লুকাতে তুমি দুবার ভাবলে না। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।